আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি ভোটে লড়ার অপরাধে ৪২ দিন জেল। চমকে গেলেন তো যে ভোটে লড়ার অপরাধে কেন ৪২ দিন জেলে যেতে হবে? বিধাননগর কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন একসময় তার ঘনিষ্ঠ বন্ধু তপন কুমার সাহা। কি শুনে চমকে গেলেন তো? বিস্তারিত জানতে চান? বিস্তারিত আমরা জানাবো আপনাদের সামনে। এই যে কাউন্সিলর প্রসেনজিৎ নাগ, তার একের পর এক কীর্তি আমরা ফাঁস করছি। আপনারা দেখেছেন যে একটি নিরপরাধ ছেলেকে কিভাবে পক্সো কেসে 7 মাস ধরে কন্ডেম সেলে আটকে রাখা হয়েছিল। আপনারা দেখেছেন, অনেকেরই চোখের জল বেরিয়েছে সেই খবর দেখানোর পরে। এরপর আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং বাগুইহাটির এই ২০ নম্বর ওয়ার্ড বিধাননগর কর্পোরেশনের এই পুরো এলাকাটা উদ্বাস্তু অধ্যুষিত এলাকা, গরিব মানুষের এলাকা, বিভিন্ন এলাকাতে ঘুরে বেরিয়েছেন যে কি কাজ করেছেন এই প্রসেনজিৎ নাগ, যার ফলে একটি ছেলেকে 7 মাস পক্সো কেসে জেল খাটতে হয়েছে, যার জন্য বিভিন্ন সংসার ভেঙে গেছে, যার জন্য বিভিন্ন বাড়ি থেকে তোলাবাজির অভিযোগ এসছে। স্পেশাল হিসাবে সুরেন্দ্র কুমার সিং এটা কেসটাকে নিয়েছিলেন চ্যালেঞ্জ হিসাবে, যে কে এই প্রসেনজিৎ নাগ, তার বিরুদ্ধে কেন এত অভিযোগ, কার ছাতা রয়েছে তার মাথায়, এটা জানার জন্য সুরেন্দ্র সিং তদন্ত করেছিলেন। এবার তদন্ত করতে করতে দেখা গেল গত কর্পোরেশন নির্বাচনে প্রসেনজিৎ নাগ তৃণমূল প্রার্থী হওয়ার পরে তার বিরুদ্ধে ওই এলাকারই প্রাক্তন কাউন্সিলরের স্বামী তপন কুমার সাহা, তিনি নির্দলের প্রার্থী হয়েছিলেন। এবার নির্দলের প্রার্থী হওয়ার পরে তাকে বিভিন্ন কেস দেওয়া হয় তার নামে। ওই এলাকার মানুষ কিন্তু বলছেন যে উনি যথেষ্ট ভদ্রলোক, এবং বিভিন্ন এলাকায় বাগদা, হাবড়া, বারাসাত সমস্ত থানায় কেস দেওয়া হয় যে উনি নাকি চাকরি প্রতারণার জন্য বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছেন। ভাবছেন? এবং এই প্রসেনজিৎ নাগকে একসময় এই তপন সাহাই তার পেছনে তাকে সাহায্য করেছেন, তাকে বাইকে করে, তাকে পুলিশ যখন খুঁজছে বাম আমলে, তাকে বাইকে করে দুর্গানগরে পৌঁছে দিয়ে এসছেন তাকে থাকার জন্য, যাতে তার বিপদ না ঘটে। আর সেই লোকটা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, ক্ষমতাকে নিজের হাতে রাখার জন্য তিনি এইভাবে একের পর এক মানুষকে ফাঁসিয়ে গেছেন। তপন কুমার সাহা ওই এলাকায় যথেষ্ট ভদ্র মানুষ হিসেবে তার পরিচিতি রয়েছেন, এবং তাকে ৪২ দিন জেল খাটতে হয়েছে, বিভিন্ন জেলে ঘুরিয়ে ঘুরিয়ে, সুন অ্যারেস্ট দেখিয়ে দেখিয়ে। আপনারা কি মনে করেন যে প্রসেনজিৎ নাগের এত ক্ষমতা আছে? একটা পাতি কাউন্সিলর নির্বাচনে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে, তিনি এত ক্ষমতা পেলেন কোথা থেকে? কে তাকে এত সাহায্য করলেন? আমাদের কাছে যে ছবি সংগ্রহ করেছে সুরেন্দ্র কুমার সিং, তা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর ছবি। কে নেই তার সঙ্গে? বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তাপস চ্যাটার্জি, পৌরমন্ত্রী ফিরাদ হাকিম প্রাক্তন, পুলিশের ব্যারাকপুরের নগরপাল মনোজ ভার্মা, বিধাননগরের নগরপাল, এগুলো সব প্রাক্তন, কলকাতা পুলিশের নগরপাল, এসব ছবিগুলো আমরা আপনাদের দেখিয়েছি। আপনাদের কি মনে হয় যে প্রসেনজিৎ নাগের এত ক্ষমতা আছে যে সে এইভাবে একের পর এক মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে যাবে, যদি পুলিশের সহযোগিতা তার সঙ্গে না থাকে, যদি বড় কোনো নেতা নেত্রীর হাত তার মাথায় না থাকে? কে রয়েছেন? এলাকার মানুষ কিন্তু নাম বলছেন কাকলি ঘোষ দস্তিদার সাংসদ। বিস্ফোরক অভিযোগ করছেন এলাকার লোকেরা। আগে শুনুন সেই অভিযোগ, তারপর আমরা আমাদের বলছি বিস্তারিত। তপন শাহ কি বলছেন, এলাকার আরও মানুষজনেরা রয়েছেন,
সবার কাছ থেকে ঘুরে ঘুরে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তাদের বক্তব্য সংগ্রহ করেছে। এই বক্তব্যগুলো শুনলে আপনাদের মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে যাবে। আপনারা আগে শুনুন সেই ঘটনাগুলো, তারপর আমরা যেটা বলবো সেটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। আপনারা শুনবেন যে এই প্রসেনজিৎ নাগ কে ছিলেন, কে তাকে আজকে এত কোটি টাকার মালিক করলেন, কিভাবে তিনি আইনজীবী হলেন, কিভাবে তিনি তপশিলি জাতির শংসাপত্র করলেন, সব আমরা তুলে ধরবো। শুনুন আগে তাদের কথা। আচ্ছা তপনদা, আপনি তো বাগুইহাটি 20 নম্বর ওয়ার্ড, যেটা বিধাননগর কর্পোরেশনের এখনকার 20 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের আপনি অনেক পুরনো বাসিন্দা এবং এখানে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এবং সমাজকর্মী হিসাবে প্রত্যেকটা জনগণের সাথে আপনার পরিচয়। তো আপনার ওপরে এই ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন তৃণমূলের প্রসেনজিৎ নাগ, তার বিরুদ্ধে নানান অভিযোগ উঠছে। শুনতে পাচ্ছি যে আপনার মতন এরকম একজন ভালো মানুষকেও নানান রকমভাবে হেনস্থা, অপদস্থ, এমনকি জেল খাটানো হয়েছে। বলুন তো কী কী ঘটনা ঘটেছে আপনার সঙ্গে? নমস্কার। আজ একটা সুন্দর দিনে, সুন্দর মুহূর্তে, শুভ সন্ধ্যায় আমাদের শ্রদ্ধেয় পরম পূজনীয় ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকীতে আপনাদের সামনে আমি কিছু কথা আমাদের 20 নম্বর ওয়ার্ডের বিধাননগর কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ সম্বন্ধে আপনি যেহেতু জানতে চেয়েছেন, আমি ভারতকেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে প্রণাম জানিয়ে আজকের এই শুভ দিনে, শুভ সন্ধ্যায় কিছু কথা বলছি। প্রথমত 2022 সাল, সেই সময় বিধাননগর কর্পোরেশনের নির্বাচন। সেই নির্বাচনে আমি নির্দল থেকে প্রার্থী হিসাবে, উনি ছিলেন টিএমসির কাউন্সিলর, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি লড়াই করেছিলাম এবং এটা ছিল শিডিউল কাস্ট ওয়ার্ড। আমি সাহা সম্প্রদায়, আমার শিডিউল কাস্ট সার্টিফিকেট আছে, আমি আইন মেনে আমি সার্টিফিকেট পেয়েছি। 2010 সালে আমি সমস্ত নিয়ম মেনে, পদ্ধতি অনুযায়ী, বংশীয় পরিচয়ে আমি শিডিউল কাস্ট সার্টিফিকেট পেয়েছিলাম। কিন্তু নাগ টাইটেল আমার জানা মতে কখনোই শিডিউল কাস্ট নয়। সেই হিসাবে আমি একটা হাইকোর্টে মামলা করেছিলাম এবং মামলাতে আমার অ্যাডভোকেট যিনি ছিলেন, উনি যখন মামলাটা করেন আমার হয়ে, সেই সময়কালে আমি যে নির্দল প্রার্থী ছিলাম 2022 সালের ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হয়েছিল, বিধাননগর কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ইলেকশন, সেখানে উনি লিখেননি। সেজন্য মহামান্য আদালত আমাকে 50,000 টাকা ফাইন করেন এবং পরবর্তীকালে আমি সেই টাকাটা জমাও দিই। তার পরবর্তীকালে আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম তারই প্রেক্ষিতে, এবং যেহেতু আমি ইলেকশনটা করেছিলাম, আমি অনেক ভোট আমাকে মানুষ ভালোবেসে দিয়েছিলেন। আমার এই ওয়ার্ডের মানুষজন, নাগরিকবৃন্দ ভীষণ ভালোবাসেন আমাকে ভোট দিয়েছিলেন। আমি 15 দিন, ভোটের আগে 15 দিন বাড়িতে থাকতে পারিনি। আমাকে পুলিশি হ্যারাসমেন্ট নানানভাবে, মানে বাড়িতে থাকতে পারেননি? আমাকে পুলিশি হ্যারাসমেন্ট নানানভাবে, মিথ্যা অপপ্রচার, মিথ্যা কেস খামারি দিয়ে পুলিশ আমাকে, আপনি শাসক দলের প্রসেনজিৎ নাগের বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন, সেজন্যই আমাকে বাড়িতে থাকতে দেননি। পুলিশ এসে হুটহাট দিন রাত, রাতে আমার বাড়িতে পুলিশ পাঠাচ্ছে, সকালে পাঠাচ্ছে। তো এইরকম প্রেক্ষিতে আমি বাড়ির বাইরে থাকতাম এবং আমার একজনই সহযোদ্ধা ছিলেন, তিনি হলেন আমাদের বাবুরাম মণ্ডল। ইনি ছিলেন আমার সহযোদ্ধা, একমাত্র আমার ফ্যামিলির, আমার মেয়ে, আমার মিসেস এবং বাবুরাম মণ্ডল, এই 4 জন আমরা সেই সময় লড়াই দিয়েছিলাম। আমার সঙ্গে জনগণ অনেক ছিলেন, কিন্তু ফ্রন্টে লড়াই করার জন্য একমাত্র যোদ্ধা ছিলেন আমাদের বাবুরাম মণ্ডল। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই লড়াইয়ে
15 দিন বাড়িতে থাকতে পারিনি, পুলিশি হ্যারাসমেন্ট। বাড়ি থেকে পালিয়ে, ছাদ থেকে লাফ দিয়ে ঝাঁপিয়ে আমি পালিয়েছি, এইরকমও দিন গেছে। ইলেকশনের পর মানে কি আমি বললেন আপনাকে বাড়ির ছাদ থেকে পালাতে হয়েছিল? ছাদ লাফিয়ে? লাফিয়ে আমাকে পালাতে হয়েছে, কারণ কারণ পুলিশ আসছে অ্যারেস্ট করার জন্য ইলেকশনের আগে। সেজন্য মানে আপনাকে মিথ্যা মামলা ফাঁসানো হয়েছে। আমি সেই সময় জানতামও না যে আমাকে মিথ্যা মামলা দিয়েছে। আমি জানি কোনো পুলিশ এসে হ্যারাসমেন্ট করছে আমাকে উইথড্র করানোর জন্য। তারপরে পরবর্তীকালে ইলেকশন মিটে যায়। যেহেতু আমি সুপ্রিম কোর্টে শিডিউল কাস্টের যে সার্টিফিকেট জাল নাগ, সেটার আমি কেস করেছিলাম। পরবর্তীকালে আমাকে ইলেকশনের পর অ্যারেস্ট করে বাগুইহাটি থানা থেকে বারাসাত থানা। বারাসাত থানাতে আমি 5 দিন পিসি থেকে জেল হয় আমার। কেন? আমাকে এবং বাবুরাম মণ্ডলকে আমরা তার কাছে টাকা চাইতে গেছিলাম, এরকম একটা বাগুইহাটি থানায় কেস করেন। তারপরে আরেকটা কেস করেন, প্রসেনজিৎ নাগ তো নিজেই তোলাবাজ, বড় তোলাবাজ। তো আপনি এবং তার মাথার তোলাবাজি করতে গেছিলেন? সে বলছে তার কাছে আমি তোলাবাজি করতে গেছি, টাকা চাইতে গেছি। এটা বাগুইহাটি থানায় এইভাবে কেস। সেখানে কেসটা করেছিলেন রথিন শীত নামে তৃণমূলের সভাপতি, আমাদের এই ওয়ার্ডের সভাপতি রথিন শীত। পরবর্তীকালে বাগুইহাটি থানাতে কেস দেয় আমি নাকি চাকরি দেওয়ার নাম করে 2 লক্ষ টাকা নিয়েছি, সেই কেস দেয়। তারপরে বাগুইহাটি থেকে আমার জেল হয়। জেল হওয়ার প্রতারণা মানে চাকরি দেওয়ার নাম করে লোকের থেকে টাকা নিয়েছি। দেখা যাচ্ছে যে গত যে সরকার ছিল, এই সরকারের এখন যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের সময় দেখা যাচ্ছে যে সরকারের ছোট থেকে বড় মানে একদম পঞ্চায়েত থেকে ব্লক সভাপতি থেকে শুরু করে একদম মন্ত্রী পর্যন্ত সবাই চাকরি চুরিতে যুক্ত ছিল। সবাই চাকরি চুরি। সেখানে আপনাকে আমাকে ফাঁসানোর জন্য। শুধু তাই নয়, এটা গেল বারাসাত থেকে আবার জেল থেকে আবার সুনারেস্ট যেটা বলে আইনের ভাষায়, আমাকে বাগদা থানা, জীবনে কখনো বাগদা আমি যাইনি, সেই বাগদা থানায় আমাকে এই একই কেসে একইভাবে আপনাকে আপনার রাজনৈতিক ক্যারিয়ার বা নষ্ট করার জন্য, শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন থানাতে। কোন থানাতে আপনার বিরুদ্ধে কেস করেছে? আপনার ফার্স্ট বারাসাত থানা, তারপরে বাগদা থানা থেকে আবার হাবড়া থানা থেকে আমার জামিন হয়। জামিন হয়ে আমি আসি, আবার বারাসাতে একটা বাগুইহাটিতে কেস ছিল। সেই বাগুইহাটির যেটা বললাম যে রথিন শীট করেছিল টিএমসি সভাপতি, সে করেছিলেন আমার এবং বাবুরাম মণ্ডলের নামে। এবং হাবড়াতেও বাগদাতে বাবুরাম মণ্ডলের নামেও কেস আছে। যেহেতু উনি আপনার সঙ্গে, হ্যাঁ, আমরা দুজন গিয়ে টাকা আনতে গেছি। এবং মজার বিষয়, এটা আইসি সাহেব কোনো কারণে কথা প্রসঙ্গে বলছিলেন, আমার সই একদম হুবহু একই, কিন্তু আমি খালি কুমারটা আমি ফুল নেমে লিখি। উনি যেই সইটা করেছে জাল সইটা, তপন কুমার KR দিয়ে ফুল স্টপ দিয়ে সাহাটা লিখেছে। এবং এটা আপনার সই ছিল না। আমি তো টাকা পয়সা এই কোনো জালিয়াতিই ছিলাম, আমার জীবনে কোনো দিন কিচ্ছু জানি না। সব নকল, সব সার্টিফিকেট বানিয়েছে। মানে প্রসেনজিৎ নাগ ক্ষমতার অলিন্দে যাওয়ার জন্য একদম আপনার মতন একটা সৎ মানুষকে কলঙ্কিত করেছেন। একদম। কতদিন জেল খাটলেন? আমি 31 দিন জেলে ছিলাম। 31 দিন জেলে ছিলাম, 12 দিন লকআপে ছিলাম। টোটাল 43 দিন। হ্যাঁ, পুলিশ লকআপে, 3টে থানায় লকআপে। খুব কষ্টের ভিতর দিয়ে, শুধু চোখের জল ফেলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমার পাশে দাঁড়ানোর মতন, আমি তো নির্দল, এবং পাড়ার মানুষজন মন খারাপ করতো, কাঁদতো, কিন্তু কিছু করার ছিল না তাদের। নাগরিক আমাকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসে। বিভিন্ন থানায় আপনার নামে যে কেসগুলো করা হলো, এই কেসগুলো কারা করেছিল? সব কোনো হাবড়ার লোকজনকে দিয়ে করিয়েছে। আমি শুনেছি বাই পুলিশ প্রশাসনের মাধ্যমেই আমি শুনেছি। কোনো একজনকে ডেকেছিল যে তপন সাহাকে চিনিস? তো বলেছে স্যার আমি তো চিনি না। তো এই ভোটার কার্ড কার? বলছে আমার। আধার কার্ড কার? আমার। সেই ছেলেটা বলেছে। বলার পর বলেছে এই চিঠিটা কে লিখেছে? তো স্যার আমি তো চিঠি লিখেছে জানি না। এই সইটা কার? বলছে স্যার আমি তো সই করতে পারি না, আমি তো টিপ সই দিই। বলছে তুই চাকরি নেওয়ার নাম করে তুই টাকা দিয়েছিস তপন সাহাকে চিনিস না? স্যার আমি তো জানি না, আমার আধার কার্ড ভোটার কার্ড পার্টি অফিসে চেয়েছে, আমি দিয়ে দিয়েছি।
এই রকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কি কষ্টে কি দুর্বিয়োগ মানে দুরবস্থার ভিতর দিয়ে যে আমরা এই ওয়ার্ডের মানুষজন শুধু নয়, আশেপাশের ওয়ার্ড সবাই আমরা ভুক্তভোগী। এখানে আমাদের সেবিকা দি আছেন, উদয় সাহা আছেন, অন্যান্যরা আছেন। সার্টিফিকেট আনতে গেলে নানান রকম বাজে বাজে মন্তব্য, খারাপ কথা, কুপ কথা। বাবুনামদা ভাইয়ের মানে ওনার ভাইপোর মিসেস বৌমা একটা ইনকাম সার্টিফিকেট আনতে গেছে, তার ব্যাঙ্গালোরের লাগবে, সেই ইনকাম সার্টিফিকেট চিকিৎসার জন্য সেই সার্টিফিকেট দেওয়ার পর বলছে তুমি কোথায় থাকো? বলছে আমি বাবুরামদার ছোটো ভাইয়ের ছেলের বৌমা। বলছে দাও দেখি সার্টিফিকেট। সঙ্গে সঙ্গে বলছে মণ্ডল বাড়িতে, বাবুরাম মণ্ডলের বাড়িতে কোনো সার্টিফিকেট যাবে না বলে ছিঁড়ে ফেলেছে। আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, এখন আপনি বিজেপির একটা পদে আছেন এখানে। এই যে রাজনৈতিক প্রতিহিংসা আপনার এই রাজনৈতিক জীবনে, মানে এইরকম প্রতিহিংসা পরায়ণ লোকের কি সন্ধান আগে কখনো পেয়েছেন? কখনোই আমরা পাইনি। আমি 38 বছর আমি এইখানে বামপন্থী কর্মী হিসাবে কাজ করেছি। 2015-তে আমি দল ছেড়ে দিয়েছি। আমি 9 বছর আমি কোনো দল করিনি। 2015 থেকে আমি 24-এর ইলেকশনের আগে আমি বিজেপিতে জয়েন করেছি। আমাদের শ্রদ্ধেয় সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আমাকে আমার বাড়িতে এসে আমাকে জয়েন্ট করিয়েছেন, আমাকে, আমার মিসেসকে। আমার মিসেস 2009 সালে পৌরসভার কাউন্সিলর ছিলেন, যেহেতু এটা মহিলা ওয়ার্ড ছিল। 2009 থেকে 14 সাল পর্যন্ত আমরা সুনামের সাথে আমরা এই অঞ্চলের দল মত নির্বিশেষে বিরোধী যারা ছিলেন, বাবুরাম মণ্ডল তখন টিএমসি করতেন, এরকম টিএমসি বিজেপি সবাইকে নিয়ে চলেছি, সহযোগিতা করেছি। সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কারোর প্রতি কোনো অবিচার করিনি। সেই জায়গায় দাঁড়িয়ে সুনামের সাথে আমরা বসবাস করছিলাম। এই প্রসেনজিৎ নাগ 2022 সালে ইলেকশনে আসার পরেই এই টিএমসির তোলাবাজ শুধু নয়, ওনার মাথার উপর এমপি কাকলি ঘোষ দস্তিদারের হাত আছে। তো তাই শুধু নয়, কাকলি ঘোষ দস্তিদারের যত 2 নম্বরই কাজ এই প্রসেনজিৎ নাগের মাধ্যমেই হয়, এটা আমার জানা। এবং প্রসেনজিৎ এক সময় আমার বিজনেস পার্টনার ছিল। আমরা সেই সময়ও দেখেছি ও যত 2 নম্বরই কাজ এইগুলো করে, এবং তার সঙ্গে 2-4 জন প্রমোটার আছে, তাদের সহযোগিতায় এইসব করে। তপনদা, আপনি তো অনেক প্রবীণ একজন রাজনীতিবিদ। আপনি জানেন যে এখন যে কেসটা পক্সো বলে একটা কেস, শিশু নির্যাতনের, যে কেসটাতে কোনো রকম তদন্ত হয় না, এবং সেই কেসটা যার নামে করবে পুলিশ কিন্তু কোনো রকম তদন্ত ছাড়াই তাকে তুলে নিয়ে জেলে পাঠিয়ে দেয়। তো আপনার ওয়ার্ডে আমরা ঘুরে ঘুরে দেখলাম বেশ কিছু নিরীহ নিরপরাধ ছেলেকে, যারা প্রসেনজিৎ নাগের বিভিন্ন কাজের বিরোধিতা করেছে, অনৈতিক কাজের, এমনকি একজন মহিলাকে ফোন করে তার সঙ্গে মেলামেশা করার অফার করেছিল, সে সেটা প্রত্যাখ্যান করার জন্য আমরা আপনার এই ওয়ার্ডে দেখলাম। মানে এরকম তার ছেলেকে, মানে তাকে ভোগ করতে পারেনি বলে তার ছেলেকে মিথ্যা কেসে, পক্সো কেসে ফাঁসানো হয়েছে। আরও কয়েকটি ছেলেকে এরকম আমরা দেখলাম যে পক্সো কেস, কাউকে ধর্ষণ কেস, কাউকে বোম্বিং কেস, কাউকে চাকরি চুরির কেস, এইগুলো সব করা হয়েছে। এগুলো আপনি কি চোখে দেখেন? এই পক্সোর মতন একটা কেস, যে মানুষের জীবনে একটা কলেজ পড়ুয়া ছেলে 7 মাস তাকে জেল খাটতে হলো, খুব কষ্টের, খুব কষ্টের একদম। আমি জানি সেবিকা হালদার যেদিন কেসটা দেয়, অনিমেষ সাহা নামে ছেলেটা ফোনপে করে 10,000 টাকা ফোনপে করে তার নামে যে কেসটা দিয়েছে, অন্যায়। এবং নিরীহ ছেলে, ভালো ছেলেও, ইন্দ্রনীল, আমি ছোটোবেলা থেকে চিনি, জানি, ভালো ছেলে, ভালো স্টুডেন্ট, তাকে পক্সো কেস দিয়ে অন্যায়ভাবে, পক্সো যেই ছেলেটা পক্সো কেস দিয়েছে কপিল বালার সাথে কোনো একদিন আর ভিতরে দেখা হয়েছিল আমরা জয়ী হওয়ার পর। জয়ী হওয়ার আগে তো আমাকে টার্গেট করেছিল, আমার বাড়িঘর ভেঙে দেবে, আমাকে, আমার অফিস ঘর, এই অফিস ঘরের সামনে স্লোগান দিয়েছে, তপন সাহার চেয়ে আমরা তুলে নেবো, আমরা, এইসব তো স্লোগান হয়েছে, মারধর করবে ইত্যাদি। তার পার্টি অফিস যখন নানানভাবে মানুষজন অ্যাটাক করে, সেখানে অনেক লাঠি সোটা শোট ইত্যাদি পাওয়া গেছে। তো এইরকম প্রেক্ষিতে ইন্দ্রনীল ভালো ছেলে, তো তাকে পক্সো কেস দিয়েছে। পক্সো কেসে যেইভাবে ফাঁসিয়ে দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে,
এটা অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, এবং তার মানে প্রসেনজিৎ যে অন্যায়গুলো করেছে এবং সবাইকে নানানভাবে ভয় দেখানো, এবং কথায় কথায় তপন সাহাকে কীভাবে জেল খাটিয়েছে দেখেছিস তো, তোকেও সেরকম করবো, এরকম অনেক করেছে। আমাদের সেবিকা হালদার থেকে আরম্ভ করে উদয় সাহাকে নানানভাবে, রতন সাহা আছেন আমাদের, রতনদার বাড়িতে যেইভাবে টর্চারিং করতে গেছে বিজেপি করার অপরাধে। আমি বিজেপি করার অপরাধে বিজেপিতে জয়েন্ট করার জন্য পরে আমি যেদিন জয়েন্ট করি সেখানে পুলিশ পাঠিয়ে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করেছে। পরবর্তীকালে আমি ওপার বাংলার উদ্বাস্ত শ্রেণীর মানুষ, আমি উদ্বাস্ত মানুষ হিসাবে আমাকে নানানভাবে পুলিশি হ্যারাসমেন্ট করেছে, আমার নানান কাগজপত্র চেয়েছে। আমি চা খেতে যেতাম যেই দোকানটা নিতাই রাজবংশী নামে, সেই চায়ের দোকান বন্ধ করে দিচ্ছে বারবার, তাকে হুমকি দিচ্ছে তপন শাহ বাবুরাম মণ্ডলকে চা বিক্রি করা মানে যাবে না। আপনি যাতে প্রসেনজিৎ নাগের যে দুর্নীতি বা তার যে অত্যাচার, অবিচার, অনাচার, সেটার বিরুদ্ধে যাতে আপনি জনমত গঠন না করতে পারেন, সেই কারণেই কি আপনাকে একদম 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 এবং ওর একটাই টার্গেট, এই অঞ্চলে আমাকে যদি প্রতিহত করতে পারে, প্রতিরোধ করতে পারে, তবে ও হয়তো এগিয়ে যাবে। কিন্তু আমাদেরও চ্যালেঞ্জ ছিল, আমরা পার্টিটাকে ভালোবেসে আমরা এসছি, ভারতীয় জনতা পার্টিকে, এবং আমাদের সর্বোচ্চ নেতা, আমাদের রাজ্যের নেতা শ্রমিক ভট্টাচার্যের সহযোগিতায় যে আমাকে সুযোগ দিয়েছে, আমাকে, বাবুরাম মণ্ডলকে, আমার স্ত্রী মৌসুমী সাহাকে, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম এই ওয়ার্ডে আমরা বিপুল ভোটে জয় লাভ করব, এবং লোকসভা এবং আমি বিধানসভা দুটো ইলেকশন এখন পেয়েছি। কি চাইছেন? এত তো অত্যাচার আপনার উপর হয়েছে, আপনাকে জেল খাটতে হয়েছে, বাড়ি ছেড়ে থাকতে হয়েছে, রাস্তায় আপনার সাথে আপনাকে চায়ের দোকানে যেতে দেওয়া হয়নি, মানে এই প্রসেনজিৎটা এমন একটা পরিবেশ তৈরি করেছিল যে পরিবেশটা হচ্ছে খুব ভয়ঙ্কর একটা পরিবেশ। সেই পরিবেশটাকে কাটিয়ে আপনি এসছেন, এবং এখন আপনি যে দল নিষ্ঠার সঙ্গে করছেন সেই দল ক্ষমতায়ও এসছে। এই যে অবিচার, অনাচার, ভ্রষ্টাচার, দুর্নীতির একটা যে বাতাবরণ, একটা ষড়জাল তৈরি করেছিল, এবার এখন আপনি কি চান? আমি বহু এফআইআর হয়েছে তার নামে, এখনো পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি, বলছে তার হদিশ করতে পারছি না। এই বিষয়ে আপনি কি বলতে এটা তো চান? প্রশাসনের ব্যাপার, প্রশাসনের সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত, এবং প্রসেনজিতের মতো অন্যায় যারা করেছে, এবং প্রসেনজিৎ যে অন্যায়গুলো করেছে আমাদের ওয়ার্ডের মানুষজন, আমার প্রতি যে অবিচার হয়েছে, তার আমি শাস্তি চাই, এবং এটা আইনের মাধ্যমেই আমি সেই শাস্তি চাই। আইন আমরা কেউই হাতে তুলে নিতে চাই না, এবং আইন যেভাবে চলবে, যেইভাবে তাকে শাস্তি দিবে, সেটাকেই আমরা মাথা পেতে নিব, এটাই আমাদের কথা। শুধু তাই নয়, আমাকে শ্লীলতাহানির কেস দেওয়ার জন্য 4-5 জন মহিলাকে টাকা দিয়ে ঠিক করেছে। অফিসাররা যখন আমার বাড়ি সার্চ করতে এসছে, তাদের ভাঙা কোনো পিস্তল ফেলে রেখে যাওয়ার জন্য আদেশ করেছে, জোরপূর্বক তাদের প্রেশার করেছেন। যেহেতু আমার বাড়িতে সিসি ক্যামেরা ঘরে লাগানো আছে প্রত্যেকটা জায়গায়, সেজন্য ওনারা পারেননি। আমাদের অফিসাররা অনেক ভালো ভালো অফিসার আছেন, তাদের প্রতি আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। তো আমি অন্যায় করিনি, এবং আমি যে অন্যায় না করে যে জেল খাটলাম, এই যে জেল, হাজত, লকআপ, তার প্রতিবাদ হিসাবে প্রসেনজিৎ নাগ যে দুর্নীতিগ্রস্ত প্রসেনজিৎ নাগ, তোলাবাজি প্রসেনজিৎ নাগ, তার বিচার অবশ্যই চাই। আমি আদালতের মাধ্যমে সেই বিচার চাই। তখন না, আপনি তো জানেন, এটা আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনি জানেন যে তৃণমূল আমলে সন্দেশখালীতে আপনি শেখ শাহজাহানের নাম শুনেছেন, যেখানে তিনি সম্রাট ছিলেন। দিনের বেলা যদি বলতেন রাত, লোককে রাত বলতে হতো, দুধের রং কালো বললে কালো বলতে হতো। যে ঘরের মেয়ে বা বউকে পছন্দ হতো তাদেরকে সন্ধ্যার পরে রাত্রেবেলা পার্টি অফিসে নিয়ে আসা হতো। এই একটা শুনেছেন আপনি শাহজাহান। আর একটা আপনি ফলতায় দেখলেন জাহাঙ্গীর, যিনি ভোটের আগে বলেছিলেন আমি পুষ্পা নেহি ঝুঁকেগা। তো এই প্রসেনজিৎ নাগের যে ক্যাটাগরি, প্রসেনজিৎ নাগের যে অত্যাচার, আপনি কি মনে করেন যে এদের সঙ্গে এর কোনো মিল আছে? একদম একদম। এবং আপনারা জানেন না, আশাকর্মী থেকে নির্মল সাথী যেগুলো আছে, মহিলাদের হেলথের যেগুলো মহিলারা আছে, তাদের কাছে নানান তথ্য পাবেন। জোরপূর্বক রাত বিরাতে যখন খুশি ও ডাকত, আসতে হবে, যেতে হবে। এবং এরকম শাহজাহানের মতো, শাহজাহান তো আপনার সন্দেশখালী শাহজাহান, আর আমাদের এখানে প্রসেনজিৎ কলকাতার একদম একদম
এবং আর দেখবেন, আপনারা দেখবেন, আর সবচেয়ে মস্ত বড় যেটা গুণ বলতে পারেন, দোষ বলতে পারেন, ও সই জাল করার 1 নম্বর মাস্টার মাইন্ড, সই জাল করা। এবং আমি আগেও মিডিয়াকে বলেছি, সবই তো জালিয়াতিও করছে। ও জালিয়াতি মানে কি, ও সই তো মানে সই এবং করছেই। এবং আরটিআই করলে পারে, এটা চ্যালেঞ্জ দিয়ে আমি বলতে পারি, ওর যে ওকালতি যে সার্টিফিকেটটা সেটাও জাল, সেটাও টাকা দিয়ে কেনা। আরটিআই করলে পারেই সেটা বুঝে যাবে ও এত বড় জালিয়াতি। আর মানুষজনকে, এই অঞ্চলের সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে ওরা ভয় দেখিয়ে, পুলিশি ভয় দেখিয়ে, এবং পুলিশ মহলের কিছু কিছু অফিসার, কাকলি ঘোষ দস্তিদারের সুনামধন্য প্রসেনজিৎ নাগ নানানভাবে এই পুলিশি ভয় দেখিয়ে এবং পুলিশদের সাথে ছবি তুলে পুলিশদের কাছে নিয়ে এসে উদ্বোধনে নিয়ে আসা, এইসব পুলিশ অফিসারদের সহযোগিতায় উনি নানান কুকীর্তি করে গেছেন। এবং মহিলারা যখন ডাকতো তখন যেত, নানানভাবে মহিলাদের বলা হতো যে অমুক জায়গায় যেতে হবে আমার সাথে। আমরা বিভিন্ন রকম সিসিটিভির ফুটেজ পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ নাগের একটা গ্যাং, একটা চক্র চলতো। একদম, যে চক্রটা আমরা দেখলাম যে বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষের ঘরে বাড়িতে লাথি মারছে, ঢুকে যাচ্ছে, কাউকে জামার একদম বার করছে। এই দুই একটা তো অরাজকতা, এইটার ব্যাপারে আপনি একজন প্রবীণ রাজনীতিক হিসাবে কি বলতে চান? এ তো 2-1জন সিসি ক্যামেরা পাওয়া গেছে, রতন সাহার বাড়িতে পাওয়া গেছে, এরকম অনেক বাড়িতে টর্চারিং, হুটহাট, মারধর করা, কর্মীদের, সাফাই কর্মী ওর কথা শুনেনি, ওর বাড়িতে বাজার দিয়ে আসতে হবে, কথা শুনেনি জন্য বেল্ট খুলে মারতে মারতে নিয়ে আসছে রাস্তা দিয়ে, দিবালোকে লোকের সামনে, মানুষের সামনে। আমাদের এইখানে বিজেপির মহিলা নেত্রী আছেন, আপনার কি মনে হয় এবার কি নরক যন্ত্রণা, এই অত্যাচার, এই অবিচার, এই যে চালিয়েছে, এটা কি এবার বন্ধ হবে? অবশ্যই বন্ধ হওয়া উচিত। এবং আমি জানি আমাদের লোকসভা ইলেকশনের সময় 2024 সালে আমাদের বর্তমান মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন আমাদের ওয়ার্ডেই, মাঠে। সেই সময় উনিও ব্যাপারটা উপস্থাপন করেছিলেন জনগণের সামনে প্রসেনজিৎ নাগ সম্বন্ধে। এবং প্রসেনজিৎ নাগ কাকলি ঘোষ দস্তিদারের হয়ে একসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও একটা কেস করেছিলেন। এই কাগজটা আমরা সেই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছিলাম। এবং এই ব্যাপারটা আমাদের মাননীয় সভাপতি, রাজ্য সভাপতি শ্রমিকরা সমস্ত ব্যাপারটাই জানেন। আমার ব্যাপারটা, আমাকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে, অন্যায়ভাবে জেল খাটিয়েছে, এবং তার বিচার আমি চাই। পার্টির নেতৃত্বর কাছেও তারা জানেন এবং তাদের কাছেও আমি বলবো যেন বিচার সঠিক হয়। আমরা আইনের মতো চলবে এবং প্রশাসনের মাধ্যমে এবং কোর্টের মাধ্যমে আইনের দ্বারস্থ হয়েছি আমরা সবাই, এলাকাবাসী যারা কেস করেছে। তাই আমি চাই সঠিক বিচার। এবং আমাদের মণ্ডলের, আমাদের এটা রাজারহাট নিউ টাউন মণ্ডল 2 এর সহ সভানেত্রী অন্নপূর্ণা দাসও আছেন। ওনার বাড়িতেও বাড়ির প্লাস্টার করার যেহেতু করছিলেন, সেই সময় ওনাকে হ্যারাসমেন্ট করেছে পৌরসভার। আর যে কোনো কাজ করতে গেলেই পৌরসভার লোক পাঠিয়ে নানানভাবে হ্যারাসমেন্ট, ডাকবে টাকা তোলার জন্য, কেউ বা কারা রফা করত। এবং মজার ব্যাপার, আর একটা মজার ব্যাপার, এই অঞ্চলের জলের কল, আমরা একসময় অনেক কল বসিয়েছিলাম রাজারহাট গোপালপুর পৌরসভার থাকাকালীন, কল সব অকেজো, ওয়ার্ডে কোনো কল নেই, একটা কি দুটো, প্রায় 100 কল ছিল, প্রায় কম বেশি 100, সেই জায়গায় একটা কি দুটো কল আছে বর্তমানে। সেই কলে জল সাধারণ মানুষ খেত। এখানে গরিব অঞ্চল, উদ্বাস্ত অঞ্চল আমাদের ওয়ার্ডটা। কেউ যদি টাকা খরচা করে একটা পাম্প বসাতে যায়, সাবমার্শাল বসাতে যায়, আমি নানানভাবে ইলেকশনের আগে, লোকসভা ইলেকশনের আগে, বিধানসভা ইলেকশনের আগেই আমি সবসময় আমার বক্তব্যে বলতাম, কল বসাতে যাবে জল খাবার জন্য, কর্পোরেশন জল সাপ্লাই দিতে পারছে না, কল বসাতে গেলে অফ করে রাখবে, কল বসানো যাবে না, ডিপ টিউবওয়েল বসানো যাবে না, সাবমার্শাল বসানো যাবে না। উপায় কি? আপনি 7 দিন অফ করে রাখছে, 8 দিন পর 10 দিন পর ডেকে বলছে 30,000 কারো কাছে 20,000, কারো কাছে 50,000 টাকা, যে যেরকম পারবে তাকে দিতে হবে। এই যে তোলাবাজি, এই যে অন্যায় এবং কাটমানি, রাস্তা হচ্ছে, রাস্তায় ঢালাই
3 ইঞ্চি ঢালাই হওয়ার কথা, কি 2.5 ইঞ্চি ঢালাই হওয়ার কথা, 1 ইঞ্চি করছে। কেউ প্রতিবাদ করার লোক নেই, প্রতিবাদ করলে পরেই তাকে পুলিশ পাঠিয়ে দিচ্ছে, বাড়িতে পুলিশ। এরকম একটা পরিস্থিতিতে আমরা বসবাস করছিলাম। ঈশ্বরের আশীর্বাদ, জনগণের আশীর্বাদ, আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এসছে। আমরা সঠিক বিচার চাই, মানুষ যেন ভালো থাকে, এটাই আমাদের কাম্য, এটাই আমার বলা। সবাই ভালো থাকবেন, নমস্কার। দিদি, আপনি তো এই ওয়ার্ডের একসময় কাউন্সিলর ছিলেন এবং পরবর্তীতে এখানে আপনার স্বামী তপনদার উপরে যে অমানবিক অত্যাচার হয়েছে, তার জেল যাত্রা আপনি সেই সময় দেখেছেন। আপনার বাড়ি যেভাবে পুলিশের অত্যাচার হয়েছে, কি হয়েছিল একটুখানি বলুন। নমস্কার, আমি মৌসুমী সাহা। আমি যেভাবে 2009-তে কাউন্সিলর হয়েছিলাম, 2014 পর্যন্ত, তখন রাজারহাট গোপালপুর পৌরসভা ছিল। এই ওয়ার্ড দীর্ঘদিনই কংগ্রেসের ওয়ার্ড ছিল, তৃণমূলের ওয়ার্ড ছিল। যাই হোক, মানে জনগণ দলমত নির্বিশেষে সেই সময় মানুষ আমাকে ভোট দিয়েছে তপন সাহার মুখের দিকে তাকিয়েই। সেই সময় আমি 2009-এ কাউন্সিলর হয়েছিলাম সিপিএমের আমলে। তখন সিপিএম যাওয়ার সময় সেই 2014 পর্যন্ত প্রতিনিধিত্ব করেছি খুব সম্মানের সহিত। মানুষকে যেমন ভালোবেসেছি, মানুষ সেরকম আমাকে ভীষণভাবে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। সম্মানের সহিত আমরা ওয়ার্ড চালিয়েছি, মানুষকে ভালোবেসেছি। আমি সবসময় এটাই মনে করেছি, মানুষ আমার কাছে ভগবান। আজও সেটা মনে করি, কারণ একটা ভোটের দাম অনেক। একটা ভোট যাদের কাছ থেকে আমি নির্বাচিত হয়েছি, আমি মনে করি তারা আমার কাছে ভগবান। আজও আমি সেটাই মনে করি, মানুষকে ভালোবাসা এটা একটা ভগবানের, মানে মানুষ মানে আমার কাছে ভগবান, আমি এটা সবসময় জানি। সেই হিসাবেই মানুষের সাথে সেই সম্পর্কটা রেখেছি। আজও মানুষকে ভীষণ ভালোবাসি, ভীষণ। 2022 সালে যখন বিধাননগর কর্পোরেশনের ভোটটা হয়, তখন আমার হাজব্যান্ড নির্দল প্রার্থী থেকে দাঁড়ালেন। 2015-তেও তখন আমরা পার্টি ছেড়ে দিলাম, সিপিএম থেকে পার্টিটা ছেড়ে দিলাম। তারপর হচ্ছে 2022-এ যখন তপন শাহ নির্দল থেকে দাঁড়িয়েছিলেন। এই ওয়ার্ডের মানুষ ভীষণ ভালো, দলমত নির্বিশেষে আমরা মানুষের ভোট পেয়েছি। হয়তো সঠিকভাবে ভোট হলে তপন শাহই নির্বাচিত হয়ে জিতে আসতেন, কিন্তু প্রসেনজিৎ নাগ শাহজাহানের মতন একজন মানুষ, যে আমাদের ভোট করতে দেয়নি, প্রচার করতে দেয়নি, একটা ব্যানার লাগাতে দেয়নি, হোর্ডিং লাগাতে দেয়নি। আমরা কোনো কিছু ছাড়াই ভোট করেছি। একমাত্র আমি, আমার মেয়ে আর এই বাবুদা, আমরা এইভাবেই লড়াইটা দিয়েছি। বাবুদার সাথেও আরও অনেক কর্মীরা ছিলেন, সবার সহযোগিতাই ছিল, সেই সব নিয়ে আমরা ভোট করেছি। কিন্তু ও যদি ছাপ্পা না দিত, আমি এত বড় কথা বলতে পারি, এই ওয়ার্ড থেকে তপন সাহাই জিতে আসতো, কিন্তু ও আমাদের সেটাও জিততে দিল না। তারপর যাই হোক, তারপর আবার কি হলো, ও যেহেতু শিডিউল কাস্ট ওয়ার্ড থেকেও দাঁড়িয়ে নির্বাচিত হয়েছে। তপন সাহার হয়তো একটাই ভুল ছিল, এই কেসটা করলো কেন, এটাই ওর লড়াই, যার জন্য ও তপন সাহাকে জেল হাজত সব করিয়েছে। এমনকি আমার ছোট একটা মেয়ে, আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা থাকতো, শাশুড়ি থাকতো, মানে সবাই আমরা অত্যাচার ভোগ করেছি। কিভাবে যে অত্যাচার ভোগ করেছি দাদা, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। এই ওয়ার্ডের মানুষ ভালোবাসতো, কিন্তু তখন আমার বাড়িতে কেউ ঢুকতে ভয় পেত। কেউ একটা মানুষ আমার বাড়িতে আসতে পারতো না। কেন? তপন শাহকে জেল খাটিয়েছি, আবার তাদেরও জেল খাটাবে, এরকম একটা সবাইকে ভয় দেখিয়ে রেখেছিল। এইভাবে আমি কিভাবে যে আমি আমার দিন কাটিয়েছি আপনাদের বলে আমি বোঝাতে পারবো না। তপনদার যে জেলে থাকার দিনগুলো, সেগুলো কি এখন মনে পড়ে আপনার? অবশ্যই। আমার মতন মানুষ, আমরা এমন শিক্ষায় শিক্ষিত, আমরা জীবনে কোনো দিন ভাবিনি যে সেন্ট্রাল জেলে যেতে হবে, বারাসাত কোর্টে গিয়ে আমাকে বসতে হবে ধর্ণা দিয়ে, আর সেন্ট্রাল জেলে বসে থাকবো, আর রাতের পর মিটিং করতে হবে 2:30-3টে পর্যন্ত নেতাদের সাথে। তপন শাহ অন্যায় ছাড়াও কিভাবে কি করবে, পাড়া ঘুটঘুটে অন্ধকার, একটা লোক আমাদের পাশে নেই, কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। ওই একটা মেয়েকে নিয়ে আমি কিভাবে রাত্রির বেলা এসছি, আর আমার এই বাবুদা আমাদের সাথে থাকতো। অনেক অত্যাচার ভোগ করেছি। এই নাগ আমাদেরকে যা করেছে, যে ধারণার বাইরে করেছে। এখন তো সেই সময় দেখা গেছিল যে শুধু আপনাদেরই করেছে, কিন্তু এখন তো যা দেখছি, উরি বাবা, এই ওয়ার্ড যেভাবে অভিযোগ জমা পড়ছে, ও আমাদেরকে দিয়ে শুরু করেছে, যারা বিরোধিতা ও শুরুটা করেছে আমাদেরকে দিয়ে, কিন্তু শেষ করেছে অনেককে দিয়ে, গুণে বলা যাবে না। ও কার পিছনে ও লাগেনি, ও
ও এমন কার পিছিয়ে, মানে এই ওয়ার্ডের মানুষ একটা মানে সবসময় ভয় আতঙ্ক এরকমভাবে একটা সবসময় মানে মানে দমিয়ে থাকতো। মানে প্রসেনজিতের কাছে ক্ষমতার অর্থই ছিল উরি আসল বাবা, দুরাকাঙ্ক্ষা। ও তো আমার সইও জাল করেছিল, তখন আমি কাউন্সিলর, আমার বাড়িতে এসে বসে থাকতো, আমার স্ট্যাম্প চুরি করে নিয়ে গেল, তখন ও তখন আমার সই জাল করলো, ওর বউয়ের নামে একটা বিল্ডিং প্ল্যান করেছে সেটা, তখন ও তপন শাহের সাথে মিটিং করে তপন শাহর হাতে পায়ে ধরতে গেছে, হাতে পায়ে, সেইটাও আমাদের কাছে আছে, তপন শাহর হাতে পায়ে ধরতে গেছে। ওর হিস্ট্রি বলে আর শেষ করা যাবে না, এর আগে রেনেসা অনেক কিছুই আপনারা জানেন, কিন্তু শুধু আমাদের থেকে শুরু করেছে, শেষটাও অনেককে দিয়েই করিয়েছে, মানে গুণে বলা যাবে না। এই ওয়ার্ডের কাউকেই ও শান্তিতে রাখেনি, এই ওয়ার্ডের কোনো মানুষকে শান্তিতে রাখেনি। তপনদার হাত ধরেই তো একসময় ওর উত্থান হয়েছিল। একদম একদম। তারপরে যখন বুঝতে পারলো যে তপনদার অন্যায় কাজের প্রতিবাদ করছে, হ্যাঁ, তখন থেকে তপনদাকে ধ্বংস করার জন্য একদম। ও ভেবেছিল আমরা আর মনে হয় কোনোদিন রাজনীতিটা করবোই না, ছেড়ে দেব, এরকম ভেবেছিল যে আমরা আর কোনোদিন ওর এত মানে অত্যাচার, আমরা জীবনে কোনো দিন রাজনীতি করব না। তবে আমি ঈশ্বর খুব মানি, সত্যের জয় আছে, যাই হোক ভগবান আমাদের সহায় আছেন, এই জন্য আমি একটা ভালো দলের সাথে যেভাবেই হোক যুক্ত হয়েছি। আমাদের বাড়িতে এসে শ্রমিকদা, শ্রমিকদা যেভাবে আমার বাড়িতে এসে আমাদেরকে জয়েন করিয়েছেন, সেই দলকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। আমাদের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনিও আশ্বাস দিয়েছেন যারা জেল খেটেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িত আছে, তাদের প্রতি তার বিচার অবশ্যই তারা পাবে, এইটুকু আমি আশা রাখি যে আমি এই পার্টির কাছ থেকে আমি সমস্ত কিছু বিচার আচার পাবই। আচ্ছা বাবুদা, আপনাদের এইখানে তো কাউন্সিলর রয়েছেন প্রসেনজিৎ নাগ, তিনি ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন অনাচার, ভ্রষ্টাচার, বিভিন্ন রকম অপকর্মের কথা উঠছে এবং থানায় অভিযোগ হচ্ছে। শুনতে পাচ্ছি যে আপনার উপরেও, আপনিও তার শিকার হয়েছিলেন। কি হয়েছিল আপনার উপরে? নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে তপনদা বা বৌদি যে কথাগুলো বলে গেলেন, এই ওয়ার্ডে প্রসেনজিৎ নাগ সে জানে যে তপন শাহ এবং বাবুরাম মণ্ডলকে কোনো রকমভাবে দমানো সম্ভব নয়, তাই আমাদের উপরে যে টর্চারিং প্রসেনজিৎ নাগ করেছে, তপনদাকে যেভাবে জেল খাটিয়েছে, আমাদের এইটাকে মডেল সৃষ্টি করে ওয়ার্ডের সমস্ত মানুষের উপরে তিনি এই প্রভাবটা খাটিয়েছেন। প্রত্যেক ক্ষেত্রে বলেছেন তপন শাহকে কী করেছি দেখেছিস তো। তপন শাহ বাবুরাম মণ্ডলকে যেহেতু ওনার বশ্যতা স্বীকার করেনি, ওনার বিরুদ্ধে লড়ার মতো ক্ষমতা আমরা দুজনেই দেখিয়েছি, তাই আমাদেরকে মডেল তৈরি করে এইভাবে তিনি সাধারণ মানুষের উপরে কিন্তু ধমকানি চমকানি করেছেন। এছাড়া আপনার এই এলাকার সমস্ত সমাজকর্মী থেকে শুরু করে, আশাকর্মী থেকে শুরু করে, পৌরসভার যে সমস্ত কাজের মানুষ, তাদের উপরে প্রতিদিন বিভিন্নভাবে টর্চারিং করেছেন। তারা আমাদেরকে গুমরে গুমরে কেঁদে কেঁদে আমাদেরকে জানাতেন যে আমাদের উপরে প্রচণ্ডভাবে টর্চারিং করছে, আপনাদের বেলায় আমরা যতটা ভালো ছিলাম আমরা এখন ভালো নেই। যারা সমাজসেবামূলক কাজ করছেন তাদেরও উপরে তিনি খুবই টর্চারিং করেছেন। তো এলাকার বেশিরভাগ যুব সমাজকে চাপে রাখতেন, যুব সমাজকে বিভিন্ন সময় তাদেরকে মারধর, সন্ত্রাস চালানো, এগুলো ছিল তার নিত্য কাজ। আর আপনারা দেখছেন এই পাশে একটা পাশখাল আছে, বিবি চ্যানেল অন, সেই বিবি চ্যানেল অন উনি ক্ষমতায় আসার পরে বালতি দিয়ে কয়েক বালতি জল কাটিয়ে খালটা কাটানোর একটা অভিনয় করেছিলেন। জানি না এই খালটা কিভাবে, কি টেন্ডার ছিল কি না, বা কত টাকায় সে এইখান থেকে কাটমানি করেছে বা চুরি করেছে, সেটাও আমাদের জানার বাইরে। তো উনি এলাকার মানুষের উপরে প্রচণ্ডভাবে টর্চারিং করেছেন। প্রসেনজিৎ নাগের মাথায় কার হাত ছিল? মানে এই যে সব 2 নম্বরী কাজগুলো করতো, কে তাকে মানে সমর্থন যোগাতো, কে তাদের পার্টি? আমরা সম্পূর্ণরূপে আমাদের বিশ্বাস এবং আমাদের বিশ্বাস থেকে বলছি, আমাদের বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সম্পূর্ণরূপে নাগের মাথার উপরে হাত ছিল এবং সেই এই ক্ষমতাটাকে ব্যবহার করতো শুধু কাকলি ঘোষ দস্তিদারকে সামনে রেখে। তো
সেই জন্য বলবো এই ধরনের, আপনার নামে মিথ্যা কেস হয়েছিল তো? হ্যাঁ আমার নামেও তপনদার সঙ্গে মিথ্যা কেস জড়িয়ে দেওয়া, এমনকি এমনও বলেছে যে ধর্ষণ কেসে আমাকেও জড়িয়ে দেবে। আমি বলেছিলাম সাহস থাকলে আমাকে করিয়ে দেবে। এরকমভাবে প্রত্যেকটা মানুষের উপরে মানে বলে শেষ করে। তপনদা যেহেতু প্রতিবাদ করছে, তপনদার থেকে আপনাকে সরানোর চেষ্টা একদম একদম এইভাবে তিনি সন্ত্রাস চালিয়েছেন। এখন তো তার রাজত্ব শেষ হয়েছে, তার খবর নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। 2 নম্বর ওয়ার্ডে আমরা তার বাড়ি থেকে শুরু করে সব জায়গায় গেলাম, কোথাও তার হদিশ পাওয়া যাচ্ছে না। এবার এখন আপনি কি বলতে চান? আমি বর্তমান সরকারের কাছে আবেদন করব, এই ধরনের একজন দুরাচার এবং যিনি সমাজের ব্যাধি, সাধারণ মানুষের উপরে যেভাবে টর্চারিং করেছেন, এই দুরাচারের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং তাকে যেন বিচারের আওতায় এনে তাকে সঠিক বিচার যেন পাবলিক পেতে পারে, এই আশা করব। এবং দেবরাজ চক্রবর্তী ধরা পড়লো, বিভিন্ন জায়গায় একটা মন্ত্রী লুকিয়েছিল বাইরে, তাকে ধরা পড়লো। প্রসেনজিৎ নাগ এমনকি ক্ষমতার অধিকারী, যে তাকে এখনো পুলিশ ধরতে পারছেন এত কেস হওয়ার পরে। আমার ধারণা, যেহেতু সাংসদেরা অন্য দল পরিবর্তন করেছেন এবং সেই দলের যিনি নেত্রী কাকুলি ঘোষ দস্তিদার, তার ছত্রছায়ায় থাকার জন্য আমার মনে হচ্ছে যে তাকে আড়াল করার চেষ্টা চলছে। তবে সাধারণ মানুষের উপরে ও যেভাবে টর্চারিং করেছে, আমি বলবো যে একে যেন আড়াল না করা হয়, একে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আমরা যেভাবে দীর্ঘ 4-5টা বছর এলাকার মানুষ চোখের জল ফেলেছে, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই আশা করব। নমস্কার, আমি অন্নপূর্ণা দাস। আমি কিছু কথা বলতে চাই। আমি যখন মহিলা মোর্চার প্রেসিডেন্ট ছিলাম কেএনএসডিতে, তখন হঠাৎ আমি আসছি, মিটিং করেছে, তখন দেখছি এখানে আমাদের বিকাশ আছে, আপনার সরস্বতীর ভাই যে বিকাশ, যাই হোক ওখানে এসেছিল কোনো কারণে, ওদের মারধর করেছিল। আমি প্রসেনজিৎ নাগ। হ্যাঁ, প্রসেনজিৎ নাগ এখানকার কাউন্সিলর। কোন পার্টি? টিএমসি, তোলামূলের। আমার হয়েছিল, আমি ওটা দেখেছিলাম, ওইটা আমি জেলার নেত্রীকে জানিয়েছিলাম বলে এটাই আমার দোষ। তারপরে সবচেয়ে বড় কথা, আমি বিজেপি পার্টিটা করি বলে আমার বাড়ির ওপরে টর্চারিং হয়েছিল, আমার বাড়ির নামে কেস দিয়েছিল। আমার বাড়ির নামে কেস দিয়েছিল, আমার হাজবেন্ড আমার নামে। আমার বাড়িতে এসে বলছে আমরা বেআইনিভাবে বাড়ি করেছি, এইসব কেস দিয়েছিল। যেহেতু আমরা বিজেপি পার্টিটা করি, এবার আমার বাড়িতে যদি কেউ আসে তাদেরকেও বলতো ওই বাড়ি যাবি না। কেউ যদি কোনো সামাজিকভাবে আপনাকে বয়কট করার চেষ্টা, হ্যাঁ, আমাদের এক ঘর করে রাখছিল। আশেপাশে লোকেরা যদি কারোর অনুষ্ঠান হতো, আমার বাড়ি যদি এসে নেমন্তন্ন করতো, তাদেরকে টর্চারিং করতো। তাদেরকে বলতো ওই বিজেপির বাড়িতে তুমি যাচ্ছ কেন, কি কারণে যাচ্ছ। আমার বাড়ি কেউ আসতে পারে না। হ্যাঁ, আমি চাই ওনার বিচার হোক। আর ওর সঙ্গে সমরেশ মণ্ডল আছে আমার বাড়ির পাশেই। আমরা কি করি, কোথায় যাই, কার সঙ্গে কথা বলি না বলি, উনি সব খবরাখবর, ওনার বাবা ওখানে বসে থাকতো, উনি ফোন করে জানিয়ে দিত। নাগ এসে বারবার আমার বাড়ির সামনে দিয়ে, প্রসেনজিৎ নাগকেও দেখতে পাই না, আর আমার পাশে সমরেশকেও দেখতে পাই না, ওরাও পালিয়েছে। হ্যাঁ, কিন্তু আমরা বিচার চাই। উনি যেভাবে আমাদের টর্চারিং করেছে, আমার ওপরে আমার বাড়ির কলটাকেও ভেঙে দিয়েছে, টিপ কলটাকে। তুমি বিজেপি কেন করছো? তুমি বিজেপি ছেড়ে আমার দলে আসো, না 4 তারিখে তো প্রসেনজিৎ না, হ্যাঁ, বলছে যে তুমি ওইটা ছেড়ে আমাদের দলে যোগ দাও, নাহলে তোমাকে 4 তারিখে তোমার খবর আছে, এটা বলে আমাকে ধুমকি দিয়েছে। সাইকেল দাঁড় করাইয়ে প্রসেনজিৎ নাগ ওর পার্টি অফিসের সামনে। তো কাউন্সিলর ছিলেন প্রসেনজিৎ নাগ তৃণমূলের। তো এখন তো আমরা অন্তর্তদন্ত করতে এসে দেখছি যে বিভিন্ন মানুষকে মিথ্যা মামলা থেকে শুরু করে খুব তোলাবাজি, মহিলাদের প্রতি কটু কথা বলা, মহিলাদের কুপ্রস্তাব, বিভিন্ন রকম অভিযোগ উঠে আসছে। তুমি এই এলাকার বাসিন্দা, তরুণ প্রজন্মের ছেলে, তোমার এই প্রসেনজিৎ নাগ সম্পর্কে কি জানা আছে বা কি দেখেছো তুমি? প্রসেনজিৎ নাগকে
আপনারা জনপ্রতিনিধি বা কাউন্সিলর হিসেবে যতই ভালো সার্টিফিকেট দিন না কেন, মধ্যযুগীয় বর্বরতা বা মুঘলদের যে অত্যাচার সেটা আমরা প্রত্যেকে ইতিহাসে বইতে পড়েছি। সম্মুখে যদি এই অত্যাচার দেখতে হয় তাহলে তার দৃষ্টান্তমূলক উদাহরণ হলো বিধাননগর 20 নম্বর ওয়ার্ড। প্রসেনজিৎ নাগ যারা আশাকর্মী আছে, কিছু কিছু আশাকর্মী আছে, তাদেরকে শুধুমাত্র তৃণমূল করার জন্য বা তৃণমূল পার্টি করার জন্য তাদেরকে চাকরি দিয়েছে। যে সমস্ত তৃণমূল কর্মীরা তার সাথে ঘুরেছে তাদেরকে আবাসের বাড়ি দিয়েছে, তাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তাদেরকে পাকা বাড়ি দিয়েছে। এবং যারা এর প্রতিবাদ করেছে, যে সমস্ত বিজেপি কর্মী থেকে সাধারণ মানুষ এর প্রতিবাদ করেছে, তাদেরকে সামাজিকভাবে বয়কটও তাদেরকে হতে হয়েছে। একটা বিবাহযোগ্য কন্যাকে বিয়েতে আটকানো, আমার বোন, তার বিবাহের সময় শুধুমাত্র আমরা প্রতিবাদ করেছিলাম তার যে দুর্নীতি, পৌরসভার সমস্ত কাজের ক্ষেত্রে তার যে দুর্নীতি, সেই দুর্নীতি আমরা তুলে ধরেছিলাম, প্রতিবাদ করেছিলাম। তার জন্য আমার বোনের বিয়ে আটকে দেওয়া হয়েছিল। এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা গেছি। আমাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। একটা বিজেপি করো বলে তোমার বোনের বিয়ে আটকে দিয়েছিল, বিয়ে আটকে গেছিলো, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা গেছি। আর শুধুমাত্র আমরা বিজেপি করি বলে প্রসেনজিৎ নাগের বিরুদ্ধে কথা বলি বলেই আমাদের এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। সেটা রাজনৈতিক চাপ খাটিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। এবং একমাত্র যারা খেটে খায়, সমাজে যারা খেটে খায়, দিনমজুর আমাদের এলাকায় অনেক ভর্তি, তার মধ্যে আমরাও সেরকম মজুর শ্রেণীর, আমাদের বাবা জ্যাঠারা প্রত্যেকেই দিনমজুরি কাজ করে। বিগত যে কটা দিন প্রসেনজিৎ নাগ আমাদের এলাকায় পৌর প্রতিনিধি হিসেবে কাজ করেছেন, সেই সময়কালে আমাদের যাতে কাজ বন্ধ করে দেওয়া হয়, সেই জন্য প্রসেনজিৎ নাগ তার যতটা সোর্স ততটা লাগিয়ে আমাদের কাজ বন্ধ করে দিয়েছিল। এবং আমরা সেই পরিস্থিতিতে কাজ ছাড়া আমাদের সংসারটাকে এগিয়ে নিয়ে গেছি এবং ভারতীয় জনতা পার্টি করেছি। তাছাড়া কারোর বাড়ির দেওয়াল তোলা নিয়ে তাকে টাকা দিতে হবে, পাম্প বসানো নিয়ে টাকা দিতে হবে, তার বাড়ির ছাদ ঢালাই দেওয়ার জন্য টাকা দিতে হবে। সমস্ত কিছু ক্ষেত্রে তাকে আর্থিক সহায়তা না করলে তিনি কাজ বন্ধ করে দেবেন, এরকম একটা মানসিকতা তার মধ্যে ছিল। সিন্ডিকেট চক্র চালাতেন। অবশ্যই তার সিন্ডিকেট রাজ পশ্চিমবঙ্গের অন্যান্য তৃণমূল নেতাদেরকে হার মানাবে, এটুকুনি আমি বলতে পারি। আর এমনকি 4 তারিখ ভোটে জেতার পরে প্রসেনজিৎ নাগ আমাকে গাঁজা কেস বা পক্সো আইন দেবে বলেছিল, এটুকুনি আমি কনফার্ম। কিন্তু ছোট ছোট বাচ্চাদের দিয়ে এরকম পক্সো আইন না দেওয়াটা একটা ভদ্রতা পরিচয় উনি দিতে পারলেন, এটুকুনি আমি খুব দুঃখজনক প্রকাশ করছি। রাজনীতিতে কেউ কারোর বিরুদ্ধে মামলা করবে, এটা স্বাভাবিক, কিন্তু একটা বাচ্চাকে রাজনীতির ময়দানে টেনে আনাটা এটা একটা ভদ্র রাজনীতিবিদের পরিচয় নয়। তাই প্রসেনজিৎ বাবুকে আমি একটাই কথা বলবো, আপনার চোখে চোখ রেখে কথা বলেছিলাম, ভবিষ্যতেও বলবো, আর আপনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা 20 নম্বর ওয়ার্ডের মানুষের তরফ থেকে আমি আশা করব। এরা আপনারা শুনলেন সবার কথা। এই বন্ধুকে জেলে পাঠানোর যে অভিযোগ, সেই অভিযোগের কারণটা শুনলে কিন্তু আপনারা চমকে যাবেন। 1 নম্বর কারণ হচ্ছে যে প্রসেনজিৎ নাগ ভেবেছিলেন যে তিনি যদি ভোটে রিগিং না করতে পারেন, এই তপন কুমার সাহা যিনি রয়েছেন তিনি যদি তার বিরুদ্ধে জিতে যান, স্বচ্ছ ইমেজের লোক, তপন সাহাকে জেলে ঢুকাও। আরেকটা, তপন সাহা এই প্রসেনজিৎ নাগের যে শিডিউল কাস্ট সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা করেছিলেন পিআইএল। যে পিআইএলের মামলাতে যে আইনজীবী ছিলেন, সেই আইনজীবী উল্লেখ করেননি যে তপন কুমার সাহা ওখানে নির্দলীয় প্রার্থী, যার জন্য উল্টে তপন কুমার সাহাকে 50,000 টাকা জরিমানা দিতে হয়েছে। এবং এরপরে তপন কুমার সাহা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মামলাটা নিয়ে, যে আসল ঘটনা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে প্রসেনজিৎ নাগে পড়ে যাবে মস্ত বিপদে, ফাপড়ে। এই জন্য যেভাবেই হোক তপন কুমার সাহার মুখ বন্ধ করার জন্য, রতন কুমার সাহার মুখ বন্ধ করার জন্য, উদয় সাহার মুখ বন্ধ করার জন্য,
বিভিন্ন সেবিকা হালদারের মুখ বন্ধ করার জন্য এই ধরনের একের পর এক অনৈতিক কাজ করে গেছেন পুলিশের সহযোগিতায়। প্রসেনজিৎ নাগ আজ হোক কাল হোক গ্রেপ্তার হবেই, যা তার বিরুদ্ধে অভিযোগ আসছে, যা দেখছি আমরা। কিন্তু আমাদের কথা হচ্ছে যে শুধু প্রসেনজিৎ নাগ গ্রেপ্তার হলে তো হবে না। যে পুলিশ অফিসাররা ওই বাচ্চা ছেলেটিকে পক্সো কেসে ফাঁসিয়ে কন্ডেম সেলে পাঠিয়েছিলেন কলেজ পড়ুয়া ছাত্রকে, যে পুলিশ মিথ্যা কেসে 42 দিন এই তপন কুমার শাহকে জেলের ঘানি টানিয়েছিলেন, বিভিন্ন থানায় থানায় ঘুরিয়ে ঘুরিয়ে, জেলে ঘুরিয়ে ঘুরিয়ে, সেই পুলিশগুলোর কি হবে? এখন তো অভিযোগকারী যারা অভিযোগ করেছে তাদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তাহলে একথা ধরে নিতে হয় যে পুলিশের কাছে এমন কোনো ব্যক্তির, এমন কোনো নেত্রীর, এমন কোনো নেতার নির্দেশ ছিল, পুলিশ সেই মিথ্যে মামলাগুলো করতে বাধ্য হয়েছে। আমরা দেখি আজকালকার অনেক পুলিশের মেরুদণ্ড সোজা থাকে রাখতে পারেন না। নেতাদের কথায়, ভালো পোস্টিং পাওয়ার লোভে, ভালো ডাকমাস্টার দিয়ে উৎকোচ তোলার লোভে, নেতারা যদি বলে দিনের বেলা রাত, বলতে হয় রাত। নেতারা যদি বলে ওকে ধরো, তাকে ধরবে, একে ছাড়ো, তাকে ছাড়ো। আরে বাবা, পুলিশ তো কোনো নেতার কথায় চাকরি পাননি। আপনি আপনার চাকরি পেয়েছেন আপনি আপনার শিক্ষাগত যোগ্যতায়, আপনার কারিশমায়। তাহলে আপনার কেন ব্যাকবোন, আপনার কেন সোজা থাকবে না মেরুদণ্ড? এটা কিন্তু আমাদের প্রশ্ন আছে। যে নেতা নেত্রী, যে পুলিশ যুক্ত আছে, পূর্ণাঙ্গ তদন্ত করে তাদের প্রত্যেককে জেলে পাঠাতে হবে। বিধাননগর কর্পোরেশনের একজন পাতি তৃণমূলের কাউন্সিলর প্রসেনজিৎ নাগ, তিনি এত বিপুল সম্পত্তি কি করে করলেন? এত ফ্ল্যাটের থেকে তিনি কিভাবে টাকা তুললেন? এত কিভাবে লোকের বাড়িঘর দর ভাঙচুর করলেন? সেগুলো কেন তদন্ত হবে না? দেখুন, অভিযোগ যে মানুষ যারা করছেন, যে ক্ষমতা ও লোভের নিজের ঘনিষ্ঠ বন্ধু তপন শাহকে তো মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, এছাড়াও আরও বহু মানুষকে নিজের ক্ষমতা, টাকার লোভে ফাঁসিয়েছেন একের এক পর এক। তাই কিন্তু এলাকায় সাধারণ মানুষের গণরোষে এলাকায় ফিরতে পারছেন না এই প্রসেনজিৎ নাগ। এর আগে রেনেসা নার্সিংহোম নিয়ে জালিয়াতি করেছিলেন। পৃথ্বীশ দাশগুপ্ত বলে একজন বাগুইয়াটির বাসিন্দা, তাকে মিথ্যা কেসে 8 মাস তাকে জেল খাটানো হয়েছে, এবং সেই জেল খাটার পরে তিনি এই এলাকা ছেড়ে দিল্লিতে চলে গিয়েছেন তার গোটা পরিবার নিয়ে। এই ধরনের একের পর এক অপরাধ কর্ম করে গেছেন। আবার বিভিন্ন স্বাক্ষর নকল করা, এগুলো খুব ভালো করেন। তো 42 দিনের তো জেল খাটানো হলো। এই তপন শাহের অপরাধটা কী ছিল? তার তো অপরাধ ছিল 20 নম্বর ওয়ার্ডে তিনি নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। আর হচ্ছে তার বিরুদ্ধে ওটা শিডিউল কাস্ট সংরক্ষিত সিট ছিল, সেই সিটে প্রসেনজিৎ নাগ শিডিউল কাস্ট নয় বলে এবং তার শংসাপত্র জাল বলে তিনি হাইকোর্টে মামলা করেছিলেন। এই অপরাধের জন্য তাকে জেলে যেতে হলো। আর সেই জেলে গেল, 42 দিন তাকে জেল খাটতে হলো, যেটা খাটালো পুলিশ। প্রসেনজিৎ নাগ কি এমন ক্ষমতাশালী? তিনি তো মন্ত্রী ছিলেন, একটা কাউন্সিলর। কাউন্সিলরের এত ক্ষমতা হতে পারে না। কাউন্সিলরের নেপথ্যে কারা ছিলেন? পুলিশ কর্মী কিছু ছিলেন। পুলিশ কর্মী কাদের কথায় কাজ করেছেন? নেতা নেত্রী, এমপি, মন্ত্রী, তাদের কথায়। তাহলে তারা কেন গ্রেপ্তার হবে না? এটা কিন্তু আমাদের কাছে খুব বড় প্রশ্ন যে প্রসেনজিৎ নাগ গ্রেপ্তার হবে, হয়তো পুলিশ তাকে আজ হোক কাল হোক গ্রেপ্তার করবে, কিন্তু যারা এইসব ফলস কেসগুলো করেছে, মিথ্যা মামলা করেছে, মানুষের জীবন থেকে সময় কেড়ে নিয়েছে, সবচাইতে বেদনাদায়ক যে ঘটনা, যে একটা কলেজ পড়ুয়া ছেলেকে 7 মাস জেলের কন্ডেম সেলে আটকে রেখেছে, যা দেখে আমাদের চোখের জল বেরিয়ে গেছে। সেই কারণে কিন্তু আজকের আমাদের এই প্রতিবেদন, যে দেখুন ঘনিষ্ঠ বন্ধুকেও ছাড় দেয়নি এই প্রসেনজিৎ নাগ। আপনার আজকের এই খবর দেখার পরে যদি আপনারা মনে করেন যে হ্যাঁ প্রসেনজিৎ নাগের শাস্তি হওয়া দরকার, কমেন্ট করবেন, খবর ছড়িয়ে দেবেন আরও বেশি বেশি করে মানুষের কাছে। মানুষ চিনুক, জানুক যে এরা আসলে এরা নেতা নয়, আসলে এরা নেতাগিরির নামে সমাজকে ক্ষতি করার জন্য, সমাজের মানুষের ওপর অত্যাচার করার জন্য, তোলাবাজি, কাটমানি খাওয়ার জন্যই এদের জন্ম হয়েছে।